হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স বিষয়ের রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার সম্পর্কে শিখব। রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, ইংরেজিতে আমরা বলি রেডিও অ্যাক্টিভিটি আর বাংলাতে বলি তেজস্ক্রিয়তা। আশা করি সকলেই ভালো আছো, সকলেই ভালোভাবে পড়াশোনা করছো। তো আজকে এই ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর একটা বিষয় তোমাদের প্রথমে বলে রাখি যে তোমরা টিচমেন্ট অ্যাপটি ডাউনলোড করবে, আর ডাউনলোড করার পর আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে যে আইডি চাও তোমরা, তাহলে আমি আইডিটি দিব। আর তোমরা সেখান থেকে বাড়িতে বসে ফ্রি মক টেস্টগুলো এমসিকিউ দিতে পারবে। কেন কি মাধ্যমিক পরীক্ষায় বা এমনি অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম হয় বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপল চয়েস টাইপেরই কোশ্চেন হয়, এতে তোমরা উপকারিত হবে। তাহলে আমরা আজকের মূল বিষয়টিতে আসি, যে আজকে আমরা শিখব রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে? ধরো যে সমস্ত মৌল আছে, কিছু কিছু মৌল আছে যাদের N/P রেশিও 1.5 এর বেশি হয়, সেই সমস্ত মৌলগুলি রেডিওঅ্যাক্টিভ বা তেজস্ক্রিয় হয়। N/P রেশিও কি সেটা আমরা পরে জানবো। প্রথমে আগে বলে নিই রেডিওঅ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয় মৌল কোনগুলি। ধরো ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এছাড়া আরও কিছু কিছু নিম্ন লোয়ার যাদের ভর সংখ্যা কম তারাও কিছু কিছু মৌল রেডিওঅ্যাক্টিভ হয়, তো সেগুলি জানবো। রেডিওঅ্যাক্টিভিটি কাদেরকে বলবো? যখন ধরো কোনো মৌল থেকে আলফা, বিটা আর গামা রে বের হয়, তখন আমরা এই মানে পথ যেরকম ধর্ম হয় সেগুলিকে আমরা রেডিওঅ্যাক্টিভিটি বলি। তো এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি N/P রেশিও কি। N/P রেশিও বা N/P অনুপাত। দেখো কোনো একটা মৌল, সাপোজ ধরো আমি ইউরেনিয়াম 235 আর 92 নিলাম, তাহলে আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে এখানে ভর সংখ্যা 235, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা 92। তাহলে এখানে প্রোটন সংখ্যা হলো 92 আর নিউট্রন সংখ্যা, আমরা জানি নিউট্রন সংখ্যা ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যা এখানে দেখো 235 মাইনাস পারমাণবিক সংখ্যা 92, তাহলে আমাদের কত দাঁড়ালো? 143। তাহলে আমরা এন এর মান পেলাম 143। তাহলে এখানে বসিয়ে দিই 143। আর প্রোটন সংখ্যা 92। তাহলে এখানে যদি আমি এটিকে ভাগ করি তাহলে দেখা যাবে ভাগফল 1.5 এর বেশি হচ্ছে, সুতরাং মৌলটি রেডিওঅ্যাক্টিভ। রেডিওঅ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল কাকে বলবো? যে সমস্ত মৌল থেকে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয় তাদের আমরা তেজস্ক্রিয় মৌল বলবো। উদাহরণ দিয়ে দিচ্ছি ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এই সমস্ত বিভিন্ন মৌলগুলি যারা তেজস্ক্রিয়তা বা আলফা, বিটা, গামা রশ্মি নির্গত করে। এছাড়া আরও অনেক মৌল আছে, ধরো ফ্রান্সিয়াম, তারপরে অ্যাস্টাটিন, হ্যালোজেন মৌল, এই সমস্ত মৌলগুলি রেডিওঅ্যাক্টিভ। কার্বনের 14 আইসোটোপটি এটি কি রেডিওঅ্যাক্টিভ। এরকম বিভিন্ন রকম মৌল যেগুলো আছে যেগুলি তোমাদের আলফা, বিটা, গামা রশ্মি নির্গত করে তাদের রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট বলা হয়। তাহলে আমরা জানলাম যে রেডিওঅ্যাক্টিভিটি কেন হয়। যে সমস্ত মৌলর ভারী মৌলগুলি যাদের N/P রেশিও 1.5 এর বেশি হয় তাদের আমরা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট বলি। এবার ধরো আমরা জানবো আলফা, বিটা, গামার সম্পর্কে জানবো। আলফা কণা আসলে হিলিয়াম, He2 4 ডবল পজিটিভ, এটি আলফা। বাতাস থেকে 2টি ইলেকট্রন নিয়ে এটি নিউট্রাল হয়, তার জন্য আমরা হিলিয়ামের দেখলাম He4 2। আবার ধরো বিটা -1E1, বিটা কণা হচ্ছে ইলেকট্রনের সমান। আর গামা যে হলো এটি তড়িৎচুম্বকীয়
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার বেগ আলোর বেগের সমান, আলোর বেগের সমান। আলোর বেগ আমরা কত জানি? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি, এটিকে লিখে দিচ্ছি এখানে আলফা, আলফা, তারপরটা হলো বিটা, আর এটি হলো গামা। গামাটি আসলে কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। গামার ভর, গামার যে আছে, গামার ভর আর আধান কিছুই নেই। গামা একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আমরা 3 রকম তেজস্ক্রিয় কণার সম্পর্কে জানলাম, আলফা, বিটা আর গামা। এবার তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তা বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়, যেরকম কার্বন 14 614 এটি পৃথিবীর বয়স নির্ণয়ে ব্যবহার করা হয়। আয়োডিন, যেরকম থাইরয়েড চিকিৎসা, আয়োডিন 131 যেটি আইসোটোপটি আমাদের থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর কোবাল্ট 60, CO 60 এটি আমাদের ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এছাড়া আরও বিভিন্ন কাজে তেজস্ক্রিয় বা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টগুলি ব্যবহার করা হয়। আবার রেডিওথেরাপি, যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে রেডিওথেরাপির ক্ষেত্রে কোবাল্ট 60 ব্যবহার করা হয়। রেডিওথেরাপি কি? রেডিওথেরাপির মাধ্যমে যখনই আমরা রেডিওথেরাপি তখনই হবে, ক্যান্সারের যদি বেশি যে থার্ড স্টেজে চলে যায় তখন করলে হবে না। যখন প্রথম স্টেজে যদি ধরা পড়ে তাহলে সেই কোষগুলিকে নষ্ট করার জন্য রেডিওগ্রাফি করা হয়, যাতে যে সেলগুলি আক্রান্ত হয়েছে সেই সেলগুলি যেন মারা যায়, তাহলে আর ক্যান্সার সেলের যেন বিস্তার না ঘটে। তাহলে আমরা এখানে জানলাম রেডিওঅ্যাক্টিভিটি কি, রেডিওঅ্যাক্টিভিটি কেন হয়, আর রেডিওঅ্যাক্টিভ যে এলিমেন্টগুলি যে আছে, যে কণাগুলি আছে আলফা, বিটা, গামা, এগুলি সম্পর্কে জানলাম। এবার ধরো যে কোনো একটা মৌল থেকে, আর এখানে আরেকটা জিনিস যে আলফা কণা যে আছে এটি সব থেকে ভারী, তারপরে বিটা, তারপরে গামার ভর আর আধান কিছুই নেই। এবার দেখো, আমি যদি একটি এলিমেন্ট নিলাম আমি একটি এলিমেন্ট নিলাম x, এখান থেকে যদি একটি আলফা কণা নির্গত হয় তাহলে y তৈরি হলো। তারপর একটি বিটা কণা যদি নির্গত হয় z তৈরি হলো। তাহলে দেখি এক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটে। ধরো এর ভর দিলাম a, আর পারমাণবিক সংখ্যা দিলাম b। তাহলে দেখো আমরা জানি আলফা মানে হিলিয়াম 4 2। তাহলে একটি মৌল থেকে যদি আলফা কণা নির্গত হয় তাহলে তার ভর সংখ্যা কমবে 4 একক আর পারমাণবিক সংখ্যা কমবে 2 একক। তাহলে আমরা যে এই এক্স এলিমেন্টটা জেনেছিলাম সেখানে এ আর বি যে ছিল এটা কি ভর সংখ্যা আর বিটা পারমাণবিক সংখ্যা। তাহলে এখান থেকে যেটা ওয়াই তৈরি হলো তাহলে এখানে এটি আমি এদিকেও লিখতে পারি এদিকেও লিখতে পারি -4। কেন কি আলফা কণা যদি নির্গত হয় তাহলে তার ভর সংখ্যা 4 একক কমে যায় আর পারমাণবিক সংখ্যা b-2। আবার এখান থেকে ধরো একটি বিটা কণা যদি নির্গত হয় তাহলে এখানে কি দাঁড়ালো a-4 আর b-2। বিটা কণা যদি নির্গত হয় আমরা জানি এখানে লিখে দিচ্ছি আলফা মানে হিলিয়াম 2 4 আর বিটা মানে -1 E0 আর গামা মানে 0 0। বিটা যদি বের হয় তাহলে দেখো এখানে বিটা বের হলে পরে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাবে। তাহলে জেডের এখানে কি হবে a-4। কেন কি বিটা বের হলে তো কোনো ভর সংখ্যারই পরিবর্তন হয় না আর পারমাণবিক সংখ্যা যে আছে সেটি 1 একক বেড়ে যায় তাহলে এখানে 1 হবে। কেন কি -2 + 1 তাহলে কি হলো -1 এখানে -1। তাহলে এখানে কি দাঁড়ালো a-4 আর b-1। এবার যদি ধরো গামা যদি বের হয় গামা কখনোই প্রথমে বের হবে না, সবার প্রথমে আলফা কণা নির্গত হবে তারপর বিটা কণা
আর সর্বশেষে গামা রশ্মি নির্গত হবে, যেটি কোনো পরিবর্তনই হবে না। আমি এটা জেডি লিখে দিলাম, জেড ড্যাশ লিখে দিলাম, তাহলে a-4 আর b-1। তাহলে এই হলো বেসিক আইডিয়া যে কোনো একটা পরমাণু থেকে যদি আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাহলে কীভাবে চেঞ্জ হয়। এবার ধরো আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরো ইউরেনিয়াম 235-92, সেখান থেকে দুটি আলফা আর দুটি বিটা কণা, একটি বিটা কণা, আমি লিখে দিলাম এখানে দুটি আলফা, দুটি আলফা আর একটি বিটা কণা যদি নির্গত হয় তাহলে নিউক্লিয়াসের কি পরিবর্তন হবে। দেখো আমি এখানে প্রথমে এক্স ধরে নিলাম। ধরো আমরা জানি যে একটি আলফার জন্য এলিয়াম এখানে 4 2, ভর সংখ্যা যে কমে, ভর সংখ্যা 4 একক কমে। এবার এখানে দুটি আলফা কণা বের হয়েছে, তাহলে ইন্টু 2, তাহলে কত 8টি, তাহলে ভর সংখ্যা কত কমবে 8টি। আর পারমাণবিক সংখ্যা একটির জন্য 2 একক কমে আর দুটির জন্য 2, তাহলে কত 4 একক। পারমাণবিক সংখ্যা কমলো 4 একক। প্রথমে আমরা আলফার ক্ষেত্রে ধরলাম, তাহলে এখানে কি দাঁড়ালো 235 থেকে 8 মাইনাস করি, তাহলে কত দাঁড়ালো 227, 227। আর এখানে ভর সংখ্যা কত 92 ছিল, তাহলে এখান থেকে 4 কমিয়ে দিই 88, তাহলে ভর সংখ্যা হলো 80, ভর সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা হলো 88। এবার দেখো আগের আমরা ফর্মুলাতে শিখেছিলাম যদি বিটা কণা বের হয় তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। তাহলে আমি এখানে জেড দিয়ে লিখি, তাহলে 89 আর 227। এইভাবে যদি তোমাদের 3টি দেয়, 4টি দেয়, 5টি দেয়, তাহলে তোমরা এই হিসাবে করবে যে যতগুলি আলফা কণা বের হবে তত দিয়ে গুণ করবে 4কে, আর পারমাণবিক সংখ্যা 2 একক কমে তাই, আর বিটা যতগুলি বের হবে ততগুলি ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন তো না, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে এই আউটলাইন আইডিয়া হলো কোনো মৌল থেকে যদি আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাহলে নিউক্লিয়াসের কি পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে জানলাম যে কোনো মৌলের থেকে কোনো ভারী মৌল থেকে যদি আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাহলে কিভাবে পরিবর্তন ঘটে। এবার দেখো তোমাদের প্রথমে একটা জিনিস ভুলে গেছি আমি, যে তেজস্ক্রিয়তা যে আবিষ্কার করেছিল, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল হেনরি বেকারেল। তাহলে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? হেনরি বেকারেল। আর তেজস্ক্রিয়তার একক যে এসআই একক বেকারেল বিকিউ। আরেকটি একক আছে 20, এটি বেকারেল। আরেকটি একক আছে সিআই 20, সিআই দিয়ে লিখি 120 equals to 3.7 into 10 DPS। এবার ডিপিএস মানে কি? ডিপিএস ডিসইন্টিগ্রেশন রেশন পার মিনিট। তাহলে তেজস্ক্রিয়তার একক কি? বেকারেল বিকিউ। আর অপর এককটি 20। মাদাম কুরির নাম অনুসারে 20 রাখা হয়েছিল, আর তেজস্ক্রিয়তা যে আবিষ্কার করেছিল হেনরি বেকারেল তার নাম অনুসারে বেকারেল বলা হয়, এর একক রাখা হয়েছে। আর 120 equals to
3.7 ইন্টু 10 ডিপিএস। তাহলে ডিপিএস মানে জানলাম ডিসইন্টিগ্রেশন পার, সরি এখানে সেকেন্ড, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কত পরমাণু ভাঙছে সেটা কে বলা হয় ডিপিএস বা ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। এবার দেখো একক সম্পর্কে জানলাম। এবার তেজস্ক্রিয়তা যে হয় সেটা একটি নিউক্লিয়াসের ঘটনা, কেন কি একবার যদি শুরু হয় তাহলে সেটাকে আমরা কোনো কিছু দিয়ে নিয়ন্ত্রিত করতে পারবো না। যদি সেটা যদি আমরা সমুদ্রের জলের নিচেও করি তবু সেটি কি বিক্রিয়াটি ঘটবে, মানে বিস্ফোরণটি হবে। তাহলে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়াসের ঘটনা। আমরা যাতে বাইরের কোনো ভৌত অবস্থা, বাইরে থেকে যদি আমরা তাপ প্রয়োগ করি, ইলেকট্রিসিটি প্রয়োগ করি বা যত শক্তি দেই না কেন সেটা আর সহজে কি থামবে না। এবার ধরো আমি একটা ইউরেনিয়াম 235 মৌল নিলাম, যাকে নিউট্রন দিয়ে আঘাত করলাম। আঘাত করার পরে কিছুক্ষণের জন্য ইউরেনিয়াম 236 এরকম তৈরি হলো। তারপর থেকে এটি ভেঙে বেরিয়াম 141 আর ক্রিপ্টন 92 আর 3টি নিউট্রন N01 আর 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি তৈরি হয়। তাহলে এই শক্তিকে কাজে লেগে আমাদের বিভিন্ন রকম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যে আছে সেখানে বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে আমরা একটি ইউরেনিয়াম নিলাম, তাকে নিউট্রন দিয়ে আঘাত করলাম, তারপরে দেখলাম ইউরেনিয়াম 236 তৈরি হলো, বেরিয়াম 141 ক্রিপ্টন 92 আর 3টি নিউট্রন আর 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি তৈরি হলো। এবার ধরো মেগা ইলেকট্রন ভোল্ট কি, 1 EV ইকুয়ালস টু 1.9 ইন্টু 10⁻⁻19 ভোল্ট। তাহলে মেগা যদি বলি আমি, তাহলে তার সাথে 10⁻6 গুণ করে দিতে হবে। তাহলে 1.9 ইন্টু 10⁻⁻19 ইন্টু 10⁻6 এটি হলো মেগা ইলেকট্রন ভোল্ট। এবার দেখো প্রথমে যে এটিতে আমি ধরলাম একটি ইউরেনিয়াম নিয়েছিলাম, যাকে নিউট্রন দিয়ে আঘাত করলাম। এটি নিউট্রন দিয়ে আঘাত করার পরে আরও 3টি নিউট্রন তৈরি হলো। আবার এই 3টি নিউট্রন কি করবে, আরও 3টি ইউরেনিয়ামকে ভাঙবে, আঘাত করবে। আবার এই 3টি থেকেও আবার 3টি তৈরি হবে, আবার এই 3টি আবার এভাবে ভেঙে দেবে। আবার তার থেকে আবার 3টি, যতবারই বিক্রিয়া হোক না কেন 3টি করে নিউট্রন তৈরি হবে আর 3টি করে ইউরেনিয়ামকে আঘাত করবে। এইভাবে এই বিক্রিয়া কখনোই শেষ হবে না, এটি শৃঙ্খল বিক্রিয়া। এটি কি বলা হয়, শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন। তাহলে দেখো আমরা একটি ইউরেনিয়ামকে আঘাত নিউট্রন দিয়ে 3টি নিউট্রন তৈরি হয়েছে, সেই 3টি নিউট্রন আবার 3টি ইউরেনিয়ামকে আঘাত করবে, আবার তারপর থেকে যে আবার 3টি এইভাবে গুণিতক হারে বেড়ে যাবে। ওই জন্য যে রেডিয়েক্টিভ রিঅ্যাকশনগুলি যে আছে কখনোই শেষ হয় না। এর যদি আমরা গ্রাফ যদি অঙ্কন করি তাহলে এই গ্রাফ কখনোই এভাবে কি শেষ হবে না, এভাবে অনেক মানে ইনফিনিট হবে এরকম। কেন কি চেন রিঅ্যাকশনগুলো কখনোই কি শেষ হয় না। আর একটা তোমাদের একটু বলে রাখি, একটা জিনিস হয় টি হাফ, যাকে আমরা অর্ধায়ু বলি, যাকে আমরা কি বলি অর্ধায়ু বা হাফ লাইফ। তাহলে আমি যদি কোনো কিছু যদি হাফ লাইফ 500 বছর দিই, 500 বছর, তাহলে যদি আমি 1 গ্রাম ধরো সেই রেডিয়েক্টিভ মৌলটি নেই, সেটি 500 বছরেই 0.5 গ্রাম হবে। মানে 1 গ্রাম থেকে 0.5 গ্রাম মানে তার হাফ গ্রাম, 1 গ্রাম থেকে হাফ গ্রাম হতে তোমার 500 বছর সময় লেগে যাবে। এটিকে বলা হয় অর্ধায়ু। তাহলে আমরা এখানে জানলাম যে শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে। কোনো রেডিয়েক্টিভ ইলামেন্ট যদি হালকা নিউট্রন দিয়ে যদি আঘাত করি তাহলে তোমার হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, আর সেই সঙ্গে নিউট্রন তৈরি হওয়ার এনার্জি তৈরি হয়।
যে নিউট্রনগুলি তৈরি হয় সেটি আরও ইউরেনিয়ামকে আঘাত করে, আর এইভাবে বিক্রিয়াগুলি শৃঙ্খলাকারে চলতেই থাকে। এগুলিকে বলা হয় চেন রিয়াকশন। তাহলে আমরা এই ভিডিও বেশি বড় বানাবো না, আমরা পরের ভিডিওতে নিউক্লিয়ারের যে ফিউশন এগুলা শিখবো, যে নিউক্লিয়ার ফিউশন কেন করা হয়, নিউক্লিয়ার ফিউশন কিভাবে হয়, ফিউশন আর ফিউশনের মধ্যে পার্থক্য কী, যেমন ধরো হাইড্রোজেন বোমা কিভাবে তৈরি করা হয়, পারমাণবিক বোমা কিভাবে তৈরি হয়, সেগুলা আমরা পরের ভিডিওতে জানবো। আর তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, একবার দুবার এভাবে দেখলে আর সেই সঙ্গে বই পড়বে, দেখবে তোমাদের চ্যাপ্টারটি সহজ মনে হবে। আর বইয়ে যেগুলি উদাহরণ দেওয়া থাকে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।